স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে বেপরোয়া মানব পাচার ও অপহরণ চক্র। সাগর পথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে আটকে নির্যাতন করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। গত এক বছরে অপহরণের শিকার 168 জনকে উদ্ধার করে পুলিশ, আর গত 3 মাসে উদ্ধার করা হয় 67 জনকে। এসব ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হলেও চক্রের বেশিরভাগ সদস্যই ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে, মানব পাচার ও অপহরণ ঠেকাতে জোরদার করা হয়েছে টহল। মালয়েশিয়া থেকে ফেরার সময় বিমানে কক্সবাজারের টেকনাফ উপজেলার রহিম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় বান্দরবানের উলাচি মারমার। গত 10ই ডিসেম্বর রহিমের আমন্ত্রণে উলাচি মারমা টেকনাফ এলে তাকে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণের জন্য চলে নির্যাতন। তবে দর কষাকষির এক পর্যায়ে জিম্মি দশা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। রহিমের ভাবি উনি মহিলা আমাকে গলাছুরি দিয়ে বলছে, টাকাগুলো যা আছে সব বের কর, তোর বাড়ির নম্বর দাও। তো বাড়ির নম্বর আমি মোবাইল থেকে বলে একটু নম্বর দিয়ে ওই মহিলা তাকে কাগজে লিখে দিয়েছে। কিন্তু উলাচির মতো এমন ঘটনা ঘটেছে আরও অনেকের সাথে। গত এক বছরে অপহরণের শিকার 168 জনকে উদ্ধার করলেও অপহৃতের সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে মনে করা হচ্ছে। ভয়ে ভুক্তভোগীদের কেউ এই চক্রের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। স্থানীয়রা বলছেন, টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল, ইসমাইল, ফয়সাল, ইয়াসিন, গফুর, নূর নবী এসব চক্রের নেতৃত্বে আছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের বিভিন্ন অঞ্চলের লোকজনকে স্বল্প খরচে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ও বিভিন্ন প্রলোভনে টেকনাফ আনে। এরপর গহীন পাহাড়ে নিয়ে আটকে রেখে আদায় করা হয় মুক্তিপণ। অভিযোগ রয়েছে, মানব পাচার ও অপহরণে জড়িতরা সাবেক এমপি আব্দুর রহমান বদির সমর্থনপুষ্ট। ফ্যাসিস্টের সময় এটা সবচেয়ে বিশেষ করে এখানে টেকনাফে এটা শুরু হয়েছে। এই অপহরণকারীদেরকে সাথে রাখত আব্দুর রহমান বদিসহ আওয়ামী লীগের কিছু দূষরেরা। দুর্গম এলাকা হওয়ায় অভিযান পরিচালনায় সমস্যা হলেও মানব পাচারের বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ। আমরা পুলিশি টহল জোরদার করেছি এবং আগাম সংবাদ নিচ্ছি কারা এই ঘটনায় জড়িত। যারা এই ঘটনায় জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তার করতেছি। আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগই পারে মানব পাচার রোধে কার্যকর ভূমিকা রাখতে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। রংপুরের বদরগঞ্জে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। তুচ্ছ বিষয়ে ঝগড়ার পর পুত্রবধূর বিরুদ্ধে তার বাবার কাছে বিচার দিতে গিয়ে নিখোঁজ হন শাশুড়ি। পরে মেলে তার মরদেহ। এদিকে রহস্যজনক মৃত্যুতে মামলা নেয়নি পুলিশ। তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিহতের স্বজনদের। গেল বছরের 17 জুলাই রাত 8টা পুত্রবধূ মুন্নি আক্তারের সাথে শাশুড়ি রাবেয়া বেগমের কথা কাটাকাটি হয়। অতিষ্ঠ হয়ে রাবেয়া নালিশ দিতে ছুটে যান বাড়ির পাশে মুন্নির বাবার কাছে। এরপর আর ফেরেননি তিনি। পরদিন সকালে মুন্নির বাবার বাড়ির পাশের ডোবায় ভেসে ওঠে রাবেয়ার মরদেহ। নিহতের পরিবারের দাবি, মৃত্যু রহস্যজনক। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। গালায় দাগ, চোখে দাগ, কানে রক্ত, নাকে রক্ত। আমাদের মনে হয় মুন্নি আর ওর মা মারছে, মারার পরে পানিতে ফেলে দিছে। আমার মনে হয় এটা হত্যা, পানি পেটে পানি নেই। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল বলে দাবি তাদের। ওরা যে এরকম করে আমাদেরকে মিথ্যা ফাঁসাচ্ছে, আসলে কে যে এই ঘটনাটা ঘটালো, সত্য কি মিথ্যা, এটা আমরা বিশ্বাসে। উনি আইসি নেই। সকালবেলায় এই বাড়ির এক লোক জাল বসাইছে, এদিক উঠিয়ে কায়ও ওঠে নাই। ওই জাল তুলবে আসি কথা, একটা শৈল মরিয়েছে। ওরা কেউ আইসে নাই, বুঝছেন। পরে দেখে, পরে শুনেছি বলে এই খাদুমলের মা। বিয়ানের সাথে খুবই ভালোবাসিল, খুবই ভালোবাসিল, কোনো কাজে দ্বন্দ্ব নাই তো বা কিছু নাই। এদিকে রহস্যজনক মৃত্যু হলেও হত্যা মামলা নেয়নি পুলিশ। আদালত তদন্তের নির্দেশ দিলেও গাফিলতির অভিযোগ বাদী পক্ষের। প্রশাসন যে এটা ভিতরে যায় যে ওরা যে ইউরিন নাকি ইউডি মামলা বলে, এটা ওরা নিছে। ওরা মার্ডার মামলাটা কেন করলো না? প্রায় 1-1.5 মাস পরে আমরা জানতে পারি এটা ইউরিন মামলা হয়েছে। পরে আমরা 1.5 মাস পরে কোর্টে একটা মামলা করি মার্ডার। আমার মা তো মাছে না মারলেও আমার মা তো ওখানে যায় মারবে না। যে কোনো ঘটনা আছে, আমি আইনের পক্ষে চাইতেছি যে এটা তদন্ত ভালো হোক।
পুলিশ বলছে তদন্ত চলছে, শিগগিরই দেয়া হবে প্রতিবেদন। কোর্ট থেকে এই তদন্তটা এসেছে আমাদের থানায়, আমাদের ইন্সপেক্টর তদন্ত, এটার তদন্তকারী কর্মকর্তা, মেডিকেল রিপোর্ট যেহেতু মাত্র এসেছে, তো এটার ভিত্তিতেই এটার একটা তদন্ত রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। দাম কমিয়ে আনতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি দিনাজপুরের চালের বাজারে, যে কারণে উচ্চ মূল্যে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন আগামী বোরো মৌসুমের আগে চালের দাম কমার সম্ভাবনা নেই। দাবি উঠছে সিন্ডিকেট ও অবৈধ মজুতদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার। চালের উচ্চ মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও দিনাজপুরের চালের বাজারে তার ছিটেফোঁটাও পড়েনি এর প্রভাব। নতুন করে দাম না বাড়লেও উচ্চ মূল্য বহাল আছে। এখনও ৮০-৮২ টাকায় মিনিকেট, ৭০ টাকায় বিয়ার ২৮ ও নাজির শাইল ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল ব্যবসায়ীরা বলছেন এখনই নয়, আগামী বোরো মৌসুমে কিছুটা কমতে পারে দাম। আমরা তো মিল থেকে নিয়ে আসি, ২-১ টাকা লাভে আমরা চাল বিক্রি করে দিই। আগে মিনিকেট চাল আমরা বিক্রি করতাম ৭০ টাকা, বর্তমানে বিক্রি করতেছি ৮০ টাকা, ৮২ টাকা। বড় মৌসুম উঠা না পর্যন্ত চালের দাম কমার কোনো আশা নাই। এখন যারা চাল বানাচ্ছে বা যারা চাল সাপ্লাই দিচ্ছে তারা আসলে একটু বড় কোম্পানি, বড় মিলার। এখন তাদের দামটা তারাই নির্ধারণ করতেছে যে বাজারটাতে কী দামে বেচাকেনা হবে। ক্রেতাদের অভিযোগ উচ্চ মূল্যে চাল কিনতে বাধ্য হচ্ছেন তারা। ক্ষোভও প্রকাশ করেন তারা। আগে মিনিকেট চাল নিয়েছিলাম, ১-১.৫ মাস আগে নিয়েছিলাম ৬৫ টাকা, ৬৬ টাকা কেজি, সেই চাল এখন নিচ্ছে ৮০ টাকা কেজি। কারণ আমরা গরিব মানুষ কি খেয়ে বাঁচবে, এইভাবে আমাদের তো ইনকাম নাই। আবার যত বড় বড় ইন্ডাস্ট্রি এরা সব সিন্ডিকেট করে রাখছে। যে মাল ছিল হলো ২৮০০ টাকা, সে মাল হলো ৩৬০০ টাকা। অবৈধ মজুতদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হলে চালের দাম সহনীয় পর্যায়ে আসতে পারে বলে মনে করেন চালকল মালিকরা। একটা শ্রেণীর ব্যবসায়ী আছে যাদের কোনো লাইসেন্সও নাই, যাদের মজুত করার কোনো এখতিয়ার নাই, কিন্তু ওনারা ঠিকই দেখেন হাজার হাজার বস্তা ধান মজুত করা আছে। এটাকে যদি রেকটিফাই করা যায়, আমার মনে হয় তাহলে বাজারে ধান চালের দাম বেশ সহনীয় পর্যায়ে থাকবে বলে আমি মনে করি। চালের বাজারের অস্থিরতা কাটাতে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং ও মজুতদার বিরোধী কার্যকরী পদক্ষেপ চায় ভোক্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। অবৈধ ইটভাটায় সয়লাব মাগুরা জেলার ৯৭টি ভাটার মধ্যে ছাড়পত্র রয়েছে কেবল ৫টির। এছাড়া অধিকাংশই গড়ে উঠেছে ফসলি জমি আর নদীর তীরে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। তবে নীতিমালা মেনে চললেও অনেক ভাটা ছাড়পত্র পাচ্ছে না, রয়েছে এমন অভিযোগও। মাগুরা সদর, মোহাম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ৯৭টি ইটভাটার বেশিরভাগই গড়ে উঠেছে ফসলি জমি ও নদীর তীরে। এগুলোতে জ্বালানি হিসেবে আইন অমান্য করে পোড়ানো হচ্ছে ইট। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বসতভিটার কাছাকাছি পৌরসভা, কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর স্থানে ভাটা স্থাপন নিষিদ্ধ। তবে এসব বিধিনিষেধ মানছে না ভাটা মালিকরা। কৃষি অফিস বলছে ইট ভাটা থেকে নির্গত ক্ষতিকর ধোঁয়ায় নষ্ট হচ্ছে জমির ফসল। ইট ভাটার যে ছাই উপরে পাতার উপর যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রে সালোক সংশ্লেষের কিছু সমস্যা হয় এবং সেই ক্ষেত্রে ফসল উৎপাদনে কিছুটা বিঘ্ন হবে। অবৈধ ভাটা বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। মাগুরা জেলাতে বর্তমানে প্রায় ৯৭টির মতো অবৈধ ইট ভাটা রয়েছে। পরিকল্পনা রয়েছে যে এগুলো আমরা ধাপে ধাপে মোবাইল কোর্ট বা অভিযানের আওতায় নিয়ে আসবো। এদিকে ভ্যাট ও ট্যাক্স পরিশোধের পরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ায় মিলছে না বৈধতা, এমন অভিযোগ বেশ কিছু ভাটা মালিকের। লাইসেন্সের জন্য আমরা কাগজপাতি সব জমা দিচ্ছি, জমা দেওয়ার পরে আমাদের এখনো আমরা কোনো লাইসেন্স পাইনি। দিন শেষে আমরা অবৈধ, তারপর আমরা ভ্যাট ট্যাক্স আমাদের সব ক্লিয়ারেন্স আছে। সরকারের যে ভ্যাট ট্যাক্সের নিয়ম অনুযায়ী আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছি, তো তারপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রশাসন বলছে নিয়ম মেনে চললে দেওয়া হবে বৈধতা। যাদের সবকিছু ঠিক আছে তারা লাইসেন্স তো ইজিলি পেয়ে যায়, আর যাদের সব যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেই রিকোয়ারমেন্টস গুলো না থাকলে তখন পরিবেশ ছাড়পত্র দেয় না। কিন্তু ছাড়পত্র পেতে কোনো জটিলতা আছে এটা আমার জানা নেই। আমি পরিবেশ অধিদপ্তরকে এই বিষয়টাতে আরো তৎপর হওয়ার জন্য বলবো। মাগুরা জেলায় ৮৫টি ভাটায় বছরে পোড়ানো হচ্ছে প্রায় ৬০ লাখ মন কাঠ। ডিবিসি নিউজ ডেস্ক।
ঝালকাঠিতে শীতে বাড়ছে কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এদিকে শীতে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। হঠাৎই শীতের তীব্রতা বাড়ায় ঝালকাঠিতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ভর্তি হচ্ছেন রোগীরা, বেশিরভাগই বয়স্ক ও শিশু। কয়েকদিনে নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ার আমুয়া সহ 4 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছেন। শ্বাসকাশ বেশি চেতে গেছে আর এই শ্বাস করতে পারে না। কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, তো এই জন্য নিয়ে আসলাম ডাক্তার দেখাইতে। বিকেল 3টে, তারপর তো ঠান্ডা কমে না আমার। শীতে বেশি দুর্ভোগে দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা। রাস্তার পাশে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করেন অনেকে। প্রচুর শীত পড়তেছে, বয়স্ক এবং শিশুদের অনেক শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ঠান্ডা লাগছে, এরপরে আমি চিকিৎসা নিতে আসছি, বুকেও ব্যথা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, গরম কাপড় পরা ও উষ্ণ গরম পানি পানের পরামর্শ চিকিৎসকদের। প্রয়োজন ছাড়া বাসার বাইরে না বের হওয়া এবং শীত নিরোধক কাপড় চোপড় ব্যবহার করা, কুসুম গরম পানি সেবন করা, এই নিয়মগুলো মানলে সাধারণত ভালো থাকা যায়। শীতে ঠান্ডাজনিত রোগবালাই থেকে মুক্তি পেতে সচেতন থাকারও পরামর্শ চিকিৎসকদের। ডিভিসি নিউজ ডেস্ক। রংপুরের প্রিপেইড মিটার বিষয়ক সভায় মুজিব বর্ষের লোগো ব্যবহার করায় বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায় সভা। সোমবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় প্রি পেমেন্ট মিটার স্থাপন শীর্ষক মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। প্রেজেন্টেশনের একটি স্লাইডে মুজিব বর্ষের লোগো দেখতে পেলে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সভা বর্জন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। পরিস্থিতি উত্তপ্ত হলে দুঃখ প্রকাশ করেন নেসকো কর্তৃপক্ষ। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।